আজ প্রায় ১০ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলাম। জীবনের কালো অধ্যায় ভুলতে পারি দিয়ে জমিয়েছিলাম দুবাইতে। না ফেরার ইচ্ছা নিয়ে গিয়েছিলাম, কিন্তু মার কান্নাকাটিতে আজ দুবাই থেকে দেশে ফিরতে হলো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখলাম আমাকে রিসিভ করতে এসেছে আমার ছোট বোন আর আমার কৈশোরের ভালোবাসার মানুষ তাহমিদ, যে এক সময় আমার পাগলের মতো ভালোবাসতো। কিন্তু ভাগ্যের ফেরে আজ সে আমার ছোট বোনের জামাই। ওদের সাথে কুশল বিনিময়ের পর বাড়ির পথে রওনা দিলাম। ছোট বোনের বাচ্চার আকিকা অনুষ্ঠান উপলক্ষে মা কান্নাকাটি করে নিয়ে আসলো দেশে। গাড়িতে বসেই ক্লান্তিতে চোখ বুজে আসলো। ঘুম হলে ভালো হতো, কিন্তু চোখ বুজতেই কালো অতীতটা সামনে এসে দাঁড়ালো। চোখে ভেসে উঠল সেসব দিনের কথা, যে দিনগুলো এক কিশোরীর থেকে কেড়ে নিয়েছিল আনন্দ, বানিয়ে দিয়েছিল হিংস্র, যে নিজ হাতে শেষ করে দিয়েছিল নিজের স্বামী এবং সন্তানকে। আমি মুনতাহা হুসাইন, বাবা মার বড় মেয়ে আমি। আমার ৩ বোন, আমার চেয়ে মাত্র ১ বছরের ছোট সেজুতি, যে আমাকে এয়ারপোর্টে নিতে এসেছে। আর পরের বোনটা আমার থেকে ১০ বেশ ছোট, ওর নাম মাইমুনা। কদিন আগেই বিয়ে হয়েছে। ছোট থেকেই খুব চঞ্চল ছিলাম আমি। ঘরে তো মোটেই থাকতাম না, সারাদিন ঘুরে বেড়াতাম বাইরে বাইরে। যখন আমার ১২ বছর বয়স, তখন এক যুগের পাগলামোর মোহে পড়ে গেলাম। কৌতূহল হলো প্রেমের প্রতি। তার পাগলামো দেখাতেই সীমাবদ্ধ থাকতাম, কারণ তার পাগলামিতে সাড়া দেওয়ার মতন অত সাহস ছিল না। হাজারটা চিঠি পেতাম তার থেকে, বেশিরভাগ চিঠিতেই লেখা থাকতো, তোমাকে আমার করে না পেলে আমি বাঁচতে পারবো না। সেই মানুষটি হলো তাহমিদ। এর মাঝেই আমার দাদু খুব অসুস্থ হয়ে পড়ল, আর তার ইচ্ছে তার একমাত্র ছেলের ঘরে নাতনির বিয়ে দেখে যাবে, না হলে সে মরেও শান্তি পাবে না। তখন আমার বয়স মাত্র 14 বছর, কিন্তু তবুও দাদি বাবার কাছে আবদার করে বসলো যে আমার বিয়ে তার পছন্দের ছেলে মাহবুবের সাথে দিতে হবে, আর সেটা খুব দ্রুত। কিছু বুঝে ওঠার আগেই 1 সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ঠিক করে ফেললো। মাহবুব আমাদের 1 গ্রাম পরে থাকে। আমাদের বাড়িতে বেশ আসা যাওয়া ওদের পুরো ফ্যামিলির, কিন্তু ওই লোকটাকে আমি মোটেও পছন্দ করি না। কারণ মাস 2 আগে একদিন আমাদের বাড়ির পেছনে আমার সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে কিছুই করতে পারেনি। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে শুনে কেমন গা ঘিন ঘিন করছে। মাকে বেশ কয়েকবার বলতে চেয়েছি, কিন্তু আমার কথা শুনতেই চায় না। শুধু বলল, পরিবারের মান রাখতে শেখো। বাধ্য মেয়ের মতো সব মানতে থাকলাম, আর আশায় থাকলাম হয়তো তাহমিদ কিছু করবে। ও তো আমায় ছাড়া থাকতে পারবে না। দেখতে দেখতে গায়ে হলুদের দিন এসে গেল। হলুদের অনুষ্ঠানে অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তাহমিদ আর ওর পুরো ফ্যামিলি ছিল। বারবার আমি তাহমিদের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু ও খুব স্বাভাবিক ছিল। এরপরের আর চোখের সামনে যা দেখলাম, তাতে আমার নিঃশ্বাস মনে হচ্ছিল আটকে যাচ্ছে। তাহমিদ মেহমানদের ভিড় পেরিয়ে আমার ছোট বোন সে জ্যোতির পাশে গিয়ে তার হাতটা ধরে তাতে ছোট্ট করে চুমু দিল, আর আমার বোন তাকে কিছুই বলল না। এ কি, আমার সেই বোন, যেই আমার সবচেয়ে ভালো বন্ধু, যে তাহমিদের সম্পর্কে সব জানতো। আমার চেয়ে 1 বছরের ছোট সে জ্যোতি। দুজন সারাদিন একসাথে থাকতাম, একজন আরেকজনের সাথে কাছে সব কথা শেয়ার করতাম। 2 শরীর, তবে এক আত্মা, এমন সম্পর্ক আমাদের। আর আজ তার কাছে থেকে এমন ধোঁকা পেয়ে আমার দুনিয়াটা থমকে গেল। কাউকে কিছুই বলতে পারলাম না। মা বাবা আমার মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছে, আপন বোন ধোঁকা দিল। এই দুনিয়ায় আমার আপন আদৌ কি কেউ আছে? এসব ঘোর কাটানোর আগেই বিয়েটা হয়ে গেল। স্বাভাবিকভাবে সব মেনে নিলাম। ভাবলাম জীবন নদীর স্রোতের সাথে চলতে থাকি, দেখি মহান আল্লাহ তাআলা কি ভাগ্যে রেখেছে। কিন্তু আমার এই চুপ থাকার কারণে আমি নিজের কপালে কী টেনে আনলাম তা বুঝতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল। যখন বুঝলাম, তখন স্রোতের বিপরীতে চলার মতো কোনো পথ আর আমার সামনে খোলা ছিল না। গাড়ি থামতেই অতীত থেকে বর্তমানে ফিরে আসলাম। বাড়িতে পৌঁছে গেছি। গাড়ি থেকে নামতেই আশেপাশে তাকিয়ে দেখলাম
পাড়াপড়শি আমার দিকে কেমন যেন ভয়ার্থ এবং তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে আছে। কেনই বা তাকাবে না? তাদের সামনেই যে নিজ সন্তানকে হত্যা করেছিলাম। সবার দৃষ্টি অপেক্ষা করে বাড়ির ভিতরে ঢুকে দেখি পুরো বাড়ি আত্মীয় স্বজনের ঢাসা। সে জ্যোতিকে জিজ্ঞাসা করতেই ও বলল, আরে অনুষ্ঠান তো এ বাড়িতেই হচ্ছে। তাহমিদের বাড়িটা রং করা না, আবার অনেক সেকেলে টাইপ, তাই এখানেই করছি। আমি আর কথা বাড়ালাম না, খুব ক্লান্ত লাগছিল, তাই ঘরের দিকে যাচ্ছিলাম। আর তখনই মা ও বাবা ভেতর থেকে আসলেন। 10 বছর পর বাড়িতে ফেরায় বাবা মাকে দেখে আমার যতটুকু ইমোশনাল হওয়ার কথা ছিল না, হ্যাঁ আমি ততটা হলাম না আমার ফ্যামিলি। তবে মাকে এতটা স্বাভাবিক দেখে অবাকই হলাম, কারণ গত 2 মাস ধরে যতবার ফোন দিয়েছি ততবারই মা কান্নাকাটি করে আমাকে বাংলাদেশে আসতে বলেছে। আমি তো ভেবেছিলাম অন্তত একবার বুকে টেনে নেবেন, কিন্তু মা স্বাভাবিকভাবেই বলল, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, আর গাড়ি থেকে বাকি ব্যাগ আনতে আমি কাউকে পাঠাচ্ছি। আর কোনো ব্যাগ নেই মা, এই একটাই ব্যাগ। 15 দিনের জন্য কত কাপড়ই আর লাগবে? মানে এই ব্যাগে শুধু কাপড়ই? বাড়ির কারোর জন্য কিছু আনিসনি? আসলে মা, প্লেন টিকিট নিজের টাকায় কাটতে হয়েছে তো, তাই বেশি টাকা নেই। মা মনে হয় রাগ হলেন। আমাকে ঘরে যেতে বলে মা উঠানে চলে গেলেন। ঘরে গিয়ে নিজ মনে ভাবতে লাগলাম যে কেন আমি মাকে বলতে পারলাম না যে আমি প্রায় 75 কেজি জিনিস জাহাজে পাঠিয়ে দিয়েছি, যা 3-4 দিন পরে আমাদের বাড়ির পাশের কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে যাবে। মায়ের অদ্ভুত ব্যবহারের কারণে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেওয়ার জন্য ঘরে আসলাম। তখন মাও ঘরে আসলেন। বললেন, একটা স্বর্ণের চেইন আনতে বলেছিলাম, আনতে পারছিস নাকি টাকা ছিল না? মায়ের কথার জবাব না দিয়ে চেইনটা বের করে মায়ের হাতে দিয়ে দিলাম। তুই সে জ্যোতির মেয়েকে কি দিবি? মানে মানে চেইন তো আমি দেব বলে আনিয়েছি। অনুষ্ঠান উপলক্ষে এসেছিস, তুই নিজে দেওয়ার জন্য তো কিছু আনবি। মা, বাংলাদেশে এসে খরচ করার জন্য টাকা তো তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, তুমি কিছু কিনে দিও। তোর কথাবার্তার কোনো মানে আমার বুঝে আসে না। একে তো খালি হাতে দেশে এসে পড়েছিস, কারোর জন্য কিছু আনিসনি, সামান্য কিছু গিফট তো আনতে পারতি। ছেলেমেয়েরা বিদেশ থেকে কত কিছু আনে, আর তুই? তারাও টাকা খরচ করে পাঠায়, আমিও টাকা খরচ করেই পাঠিয়েছিলাম। কপালটাই আমার খারাপ। মেয়ে দুবাইতে বড় হোটেলে বড় চাকরি করে, আর আমি টাকার কষ্টে শখ পূরণ করতে পারি না। বলি, বেতন তো কম পাস না, সব কি ওই দেশে খেয়ে উড়িয়ে দিস নাকি? মা, এসব কেমন কথা বলছো তুমি? নিজের খাওয়া খরচ রেখে বাকিটা তোমাদের পাঠিয়ে দে, আর শখের কথা বলছো? তোমরা তো নিজেদের শখ পূরণ করতে আমাকে দুবাই পাঠাওনি। আমি নিজের অতীত ভুলতে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। আর টাকার কথা তুই কি খোটা দিচ্ছিস? মা, আমার কথার উল্টো অর্থ কেন বের করছো? হয়েছে, কটা টাকা কামাই করে এত বড় কথা বলছো? তোমার বাবার নিজের জমি জমা বিক্রি করে তোমাকে বিদেশ পাঠিয়েছিল, ভুলে যেও না সে কথা। মা খুব রাগের সহিত ঘর থেকে চলে গেলেন। অথচ যত টাকা খরচ করে তারা আমাকে দুবাই পাঠিয়েছিল, তার কয়েক গুণ বেশি টাকা আমি তাদের ফেরত দিয়েছি। এটা জানা সত্ত্বেও যে তারা কোনো জমি বিক্রি করে কোন জমি বিক্রি করে আমাকে দুবাই পাঠায়নি, বরং আমার শ্বশুরবাড়ির সব আসবাবপত্র ও শাশুড়ির গহনা বিক্রির টাকা দিয়ে পাঠিয়েছে, যা আমি দুবাই যাওয়ার 2-3 বছর পর জানতে পারি। মা ভেবেছে আমি কখনোই কিছু জানি না। দুনিয়ার সব মা বাবাই কি এমন হয় নাকি? শুধু আমার কপালটাই খারাপ। মায়ের কথায় মনে আঘাত লাগলেও চুপচাপ থাকাটাই শ্রেয়। এবার সব নাটকের পর্দা উঠিয়েই দুবাই যাব, কারণ যারা আমার কষ্ট বুঝে না তাদের জন্য ত্যাগ স্বীকার করা বোকামি ছাড়া আর কিছুই নয়। দুবাই যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ জানতে চায়নি যে এখনও হাই ডোজের ঘুমের ওষুধ খেতে হয় কিনা, এখনও ঘুমের মধ্যে চিৎকার করে উঠি কিনা। দুনিয়ার সবাই স্বার্থপর হতে পারে, তাই বলে বাবা মাও
আমাকে বিদেশ পাঠানোর কোনো ইচ্ছাই তাদের ছিল না। তাদের ইচ্ছা ছিল কদিন বাদে যখন সবাই এই ঘটনা ভুলে যাবে আবারও কোনো বড়লোক দেখে আমাকে বিয়ে দেবে। যেহেতু গরিবের ঘরে রূপবতী ছিলাম, তাই বিধবা মেয়েকে বিয়ে দিতে তেমন একটা কষ্ট হতো না। কিন্তু এই অভিশপ্ত শহরে বেঁচে থাকা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। তাই জেদ করেছিলাম এই দেশেই থাকবো না। তারা এক প্রকার বাধ্য হয়ে আমাকে দুবাই ট্যুরিস্ট ভিসায় পাঠায়। ওই দেশে যাওয়ার আগে এক এজেন্সির মাধ্যমে দুবাইয়ের ভাষাটা শিখে নিয়েছিলাম ভাগ্যিস। প্রথম কদিন পাগলের মতো চাকরি খুঁজেছি। বাড়িতে যোগাযোগ করার জন্য একটা মোবাইলও ছিল না। পরে একটা রেস্টুরেন্টের সহকারী বাবুর্চির চাকরি পেলাম। যেহেতু বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছিল যে দুবাই এসে যেন সময় নষ্ট না করি, প্রতি মাসে বাড়িতে যেন টাকা পাঠাই। বাবার চাষের জমি বিক্রি করে বিদেশ পাঠিয়েছে, তাই মনে সব সময় ভয় থাকতো বন্দিশালা থেকে বের হয়ে আরও বড় সেকেলে বাধা পড়ে গেলাম। প্রধান বাবুর্চি অনেক বয়স্ক ছিলেন এবং খুবই ভালো মানুষ ছিলেন। উনি একদিন বললেন, তুমি পর্দাশীল মেয়ে, এই সব কাজ করতে পারবে না। তাছাড়া ট্যুরিস্ট ভিসা মানে ঘোরাঘুরির ভিসা। তোমাকে পুলিশ কাজ করতে দেখলে অ্যারেস্ট করবে। আমি মালিককে বলে তোমার অন্য কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করে দিতে বলবো। আমি মালিকানা ভিসার আকামা করে দিতে বলবো। পরে একটা আবাসিক হোটেলে চাকরি হয়। ওই বাবুর্চি চাচা আমাকে আকামা করার সময় অনেক টাকা ধার দেন। প্রথম রুম সার্ভিসের কাজ করতাম। পরে আল্লাহ তাআলার রহমতে মালিক আমার পর্দাশীলতা এবং ভালো ব্যবহার দেখে আস্তে আস্তে উচ্চ পদে প্রমোশন দেন, যাতে আমি পর্দার বিধান রক্ষা করে কাজ করতে পারি। পরে নিজের একটা মোবাইলও কিনি। আগে অন্যান্য কলিগদের ফোন থেকে 2-3 মিনিটের জন্য বাড়িতে ফোন দিতাম। একবার এক ভাইয়ের কাছে বাড়ির সবার জন্য মোবাইল পাঠাই, ইমো অ্যাপস চালু করি। ততদিনে বিদেশে আমার সময়কাল প্রায় 2.5 বছর। যদিও বাড়ির সবার সাথে খুব আহামরি কথা হতো না, আমি ভাবতাম হয়তো তারা ভেতরে ভেতরে অনুতপ্ত, তাই কথা কম বলে। কিন্তু আমি ভুল ছিলাম। হঠাৎই মতো একদিন আমার শ্বশুর বাড়ির পাশের বাড়ি কাকির নাম্বার থেকে ফোন আসে। কাকির মেয়ে ফোনটা করেছিল। ও আমার চেয়ে বয়সে বেশ ছোট ছিল, কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। অনেকক্ষণ কথাবার্তার পর হঠাৎ ও আমায় বলে, সেদিন তোমাদের গ্রামে গিয়েছিলাম, তোমার পরিবারের চেহারাই বদলে দিয়েছো তুমি। ঘর বাড়ি সব কিছুর মধ্যেই নতুনত্ব। বাবা আমায় তার ফসলি জমি বিক্রি করে বিদেশ পাঠিয়েছেন। তার বদলে এটুকু সুখ তাদের প্রাপ্য। কি, জমি বিক্রি করে তোমাকে বিদেশ পাঠিয়েছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার শাশুড়ির গহনা আর শাড়ি, বাড়ির সব আসবাবপত্র আমাদের সবার সামনে বিক্রি করেছে তোমার বাবা মা। তুমি তো ওই ঘটনার পর আর এ বাড়িতে আসোনি, তাই তুমি কিছুই জানো না। আর কত ধোঁকা খেলে তোমার মাথায় বুদ্ধি হবে বলো তো? কিন্তু তারা যে প্রতিটা সময় বলে যে আমার জন্য জমি খুইয়েছেন, মিথ্যা কথা বলে। তুমি যেন তাদের ওপর কোনো কথা বলতে না পারো, তাই তোমাকে কথার মাধ্যমে দাবিয়ে রাখে। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি হয়তো ভুল জানো। তোমার ছেলের কাঠের যে বড় দোলনাটা ছিল, ওটা আমরা কিনেছি। তোমায় ছবি পাঠিয়ে দেব, তখন দেখো। এরপর বিশ্বাস করবে না করবে তোমার ইচ্ছা। আমার মাথা ঘুরে উঠলো। ওকে পরে কথা বলবো বলে ফোন রেখে দিলাম। পরে একদিন বাড়িতে জিজ্ঞেস করতেই মা রেগে গেলেন। আমায় অনেক কথা শোনালেন আর বললেন, যদি মানুষের কথা বেশি বিশ্বাস হয় তাহলে আর আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। পরে আর কখনো ওই বিষয়ে আর কথা বলিনি। তারা ছাড়া এই দুনিয়ায় তো আর কেউ ছিল না, তাই সব মন থেকে ছেড়ে ফেলে দেই। অতীত চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ছোট বোন মাইমুনার ডাকে সকালে ঘুম ভাঙে। ওই এইমাত্র শ্বশুর বাড়ি থেকে আসলো। ওর সাথে অনেকক্ষণ গল্প করার পর গোসল করে লং ড্রেসের সাথে হিজাব দিয়ে চেহারা ঢেকে নিলাম, যাতে পরিপূর্ণ ইসলামী বিধান অনুযায়ী পর্দা রক্ষা করতে পারি। রুম থেকে বের হয়ে বোনদের সাজসজ্জা দেখে আমি তো মনে হয় আকাশ থেকে পড়লাম। আমরা সব বোনেরাই মোটামুটি পর্দাশীল ছিলাম। হয়তো বিয়ের পর ওরা পর্দা করা ছেড়ে দিয়েছে। যাই হোক, সব ব্যাপারে এখন আর মাথা ঘামাতে ইচ্ছা করে না। কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি। এতিমখানার কিছু ছাত্র এনে কোরআন
শরীফ খতম দেওয়াচ্ছে। কোরআন শরীফ খতমের পর ছাত্ররা খাওয়া দাওয়া করে চলে গেল। সন্ধ্যার পর বাড়ির আলোকসজ্জা আর স্টেজ বানানো দেখে একটু অবাক হলাম। আর কি অনুষ্ঠান বাকি আছে কাউকে জিজ্ঞেস করার আগেই হাইবো নিয়মে গানের আওয়াজ পেলাম। তার একটু পরেই দেখলাম নাচার জন্য মেয়েদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এই 10 বছরে আমার পরিবারের পরিবর্তন এসেছে জানতাম, কিন্তু এতটা অধঃপতন হয়েছে ভাবতেও পারিনি। মাকে জিজ্ঞাসা করলাম, এসব কি? আকিকা মানে কি জানো? বাচ্চার নামে আল্লাহর রাস্তায় সদকা করা। একে তো যেসব আত্মীয় স্বজনদের খাইয়েছো তারা তোমার নাতি নাতনির জন্য দোয়া করবে কিনা সন্দেহ, তার উপর এসব নাচ গানের আয়োজন করেছো। ছোট জামাই শখ করে ভাড়া করে এনেছে, কি করে মানা করি বল? এ কেমন মেয়ে জামাই তোমার যার মহিলাদের অশ্লীল নাচ দেখতে শখ হয়? সে জুতি বলল, দেখ বেশি হুজুরগিরি দেখাস না, এটাই এখন ট্রেন্ড। তোর দেখতে ইচ্ছে করে না? ঘরে চলে যা। ওর সাথে কথা বাড়াতে ইচ্ছে হলো না, তাই ঘরে চলে এলাম যত তাড়াতাড়ি সম্ভব। এই রাতটা কেটে গেলে হয়, বাকি দিনগুলো কিভাবে কাটবে আল্লাহ তাআলাই জানেন। সকালে ঘুম থেকে খুব ভোরে উঠে দেখি সারা রাত নাচ গান দেখে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তাই ভাবলাম বাহির থেকে ঘুরে আসি, আমার পরিচিত শহরটা কতটা বদলে গেছে দেখে আসি। হাঁটতে হাঁটতে জামে মসজিদটার সামনে দাঁড়িয়ে পড়লাম। সব বদলে গেলেও মসজিদটা আগের মতোই আছে। ছোট ছোট টিনের ঘরগুলো এখন 2-3 তলা বিল্ডিং। সেই ছোট্ট বাজারটা এখন কত বড় মার্কেট। হঠাৎ মনে হলো আমার গলা শুকিয়ে আসছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। এই মসজিদ, হ্যাঁ এই মসজিদটার সামনেই তো আমি নিজ হাতে নিজের 5 বছরের ছেলেকে হত্যা করেছিলাম। এই শহরের মানুষ বাঁচাতে, আমার বাবাকে বাঁচাতে আর কিছু চিন্তা করতে পারছি না, মনে হচ্ছে এখানেই পড়ে যাব। হঠাৎ একটা বলিষ্ঠ হাত আমাকে মাটিতে পড়ে যাওয়া থেকে আটকে দিল। আমারও কিছুটা হুঁশ ফিরে আসলো। চোখ খুলে তাকাতেই দেখলাম তাহমিদ আমাকে ধরেছে। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালাম। মুনতাহা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আপনি এখানে? তোমার সাথে কি কিছু কথা ছিল? আমার সাথে আপনার কি কথা থাকতে পারে? প্লিজ রাগ না করে একটু আমাকে সময় দাও। কিছু করা কথা শোনাতে চাচ্ছিলাম, কিন্তু তখনই মসজিদ থেকে কিছু মানুষ বাহিরে আসলো। সবাই আমাদের গ্রামের, তাই চুপ হয়ে গেলাম। তাহমিদ বলল, চলো দিঘির পাড়ে যাই। দয়া করে মানা করো না। দিঘির পাড়ে যাওয়ার কথা শুনে আর মানা করলাম না। হাঁটতে শুরু করলাম, কারণ সব কিছু পরিবর্তন হয়ে যাওয়ায় দিঘির রাস্তাটা আমি খুঁজে পাচ্ছিলাম না। মূলত দিঘির পাড়ে যাওয়ার জন্যই বাড়ি থেকে বেরিয়েছি, আর ওখানেই আমার শ্বশুর বাড়িও। বাড়িটার কী অবস্থা কে জানে। শুনেছিলাম কোনো ওয়ারিশ না থাকায় জায়গা সহ বাড়িটা নাকি আমার নামে। এবার যাওয়ার আগে পুরো জায়গাটা কোনো মাদ্রাসার নামে দিয়ে যাব। হাঁটতে হাঁটতে অনেকটা পথে এসে পড়েছি। তাহমিদকে দেখলাম একটা বড় মার্কেটের পাশ দিয়ে ছোট রাস্তার দিকে যাচ্ছে। ডাক দিয়ে বললাম, কোন দিকে যাচ্ছেন? কেন দিঘির দিকে? দিঘি এই দিকে হয় কিভাবে? এটা তো একটা মার্কেট। বাড়ির পিছনের দিকটাই দিঘি ছিল, সেই বাড়িটাই তো এই মার্কেট। কেন তুমি জানো না কার নামে এই মার্কেট? মালিককে? কেন তোমাদের মার্কেট মানে তোমার বাবা দিয়েছে? অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছি আমি। কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। আমার শ্বশুর বাড়ির জায়গায় আমার বাবা কি করে এসব করে? ওই বাড়িটায় কত স্মৃতি ছিল আমার। বাড়িটা ভাঙার আগে একবার জিজ্ঞেস তো করতে পারতো। তখনই তাহমিদ বলে উঠল, তুমি তো তোমার বাবাকে বলেছিলে যে যাতে ওই জায়গা উনি নিজের নামে করে নেন। ওই বাড়ির কথা মনে হলেও তোমার ঘৃণা হয়। তাই তো যখনই কোর্ট থেকে তোমার নামে এই জমি দেওয়ার কথা বললো, তখন তোমার বাবা নিজের নামে করে নিয়েছিলেন। মার্কেটটার ভেতরে গেলাম। বুকের ভেতর হাহাকার নিয়ে ঘুরে ঘুরে পুরো মার্কেটটাই দেখলাম। এখানেই তো আমার জীবনের 6টা বছর কাটিয়েছি। অনেকগুলো দোকান এখানে। হঠাৎ একটা দোকানের সামনে কিছু তাবিজ ঝোলানো দেখলাম। নিচে তাকিয়ে দেখি অনেকগুলো তালা মারা, সাথে তাবিজও ঝোলানো। তাহমিদ বলল, এই দোকানটা বাড়ির সেই জায়গায় পড়েছে যে ঘর থেকে মাহবুবের লাশ পাওয়া গিয়েছিল। এই দোকান যে ভাড়া নিয়েছে তারই কোনো না কোনো ক্ষতি হয়েছে। শেষে আমিও কদিন চেষ্টা করেছিলাম, পরে প্রায় 2 মাস বিছানায় পড়েছিলাম। এরপর তোমার বাবা হুজুর ডেকে এনে এটা তাবিজ দিয়ে আটকে দিয়েছে। আমিও ভয়ে আর মার্কেটে দোকান নেওয়ার চেষ্টা করিনি।
আমি এসব চিন্তা করে আবারও সেই আগের মতো অসুস্থতা অনুভব করছিলাম। প্রায় তাই প্রসঙ্গ পরিবর্তন করতে দিঘি বাড়ির দিকে হাঁটা দিলাম আর ওকে জিজ্ঞাসা করলাম, তবে এখন আপনার ইনকাম সোর্স কি? কিছুই না, মানে মার্কেটে 3টে দোকান সেজুতির নামে, সেটার ভাড়া দিয়ে খরচাপাতি মোটামুটি ভালোভাবেই চলে। আর খাওয়া খরচের চিন্তা নেই, কারণ তোমাদের বাড়িতেই থাকা হয়। ছেলেটার পড়ালেখার জন্য সে যদি ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকে, বউ বাচ্চা এখানে থাকে, আমি আর কোথায় থাকি? বউ বাচ্চা এখানে থাকে, আমি আর কই থাকবো? কেন, আপনার কাছেই তো, বাড়ির কাছেই তো প্রাইমারি স্কুল ছিল। আসলে সে যদি সরকারি স্কুল পছন্দ না, তাই এখানকার বেসরকারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। যত শুনেছি ততই অবাক হচ্ছি। ইনকাম নেই, তবে এত বড় অনুষ্ঠান করার টাকা কোথায় পেল? সবাই কিভাবে আমাকে একের পর এক ধোঁকা দিয়ে স্বাভাবিকভাবে আছে। এখনই কোনো কিছু বলা যাবে না, দেখি কয়দিনের আর কি ধোঁকা সামনে আসে। আর এখন তো সন্দেহ হচ্ছে যে মা এত নাটক করে আমাকে দেশে কেন আনলেন, আর তাহমিদে বা কি বলতে চায় আমাকে। তবে আমার ঠকার দিন শেষ। আসলে আমি এই প্রবাদটা ভুলে গিয়েছিলাম, অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। দিঘির পাড়ে পা রাখতেই অতীত ঘিরে ধরতে শুরু করলো। এখানে তার মাহবুব সাথে কত শত স্মৃতি জড়িয়ে আছে। বিয়ের পর প্রথম 3-4 মাস তো না খাওয়া আর ঘুম বাদে সারাদিন এখানেই বসে থাকতাম, নিজ ইচ্ছায় নয়, জোর করে বসিয়ে রাখতো। এদিকে কেউ তেমন একটা আসতো না, তাই সারাদিন আমাকে এখানে নিয়ে বসে থাকতো। কখনো গান গাইতো বা কখনো একলাই কৌতুক বলে হাসতো। আমি যে বিরক্ত হতাম, সে ভ্রুক্ষেপই করতো না। বলতো এক সময় এ সময়টা ফেরত চাইবে, কিন্তু পাবে না। তার কথা সত্যি হয়েছে, আমি আফসোস করছি। মানুষ তার ভালোবাসার মানুষটির বুকে মাথা রেখে মরতে চায়, কিন্তু সে আমায় বুকে নিয়ে মৃত্যুর স্বাদ নিয়েছে। জানি না মহান আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে তাকে জান্নাত দিয়েছেন কিনা। সে যেই কুফরি গুনাহ করেছিল, তার আদৌ কি মাফ হবে কিনা। তবু আল্লাহ তাআলার কাছে তার মাগফিরাত কামনা করা ছাড়া আর কি বাই করতে পারি আমি। তাহমিদের ডাক শুনে ধ্যান ভঙ্গ হলো আমার। বললাম, যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যান। তবে চলে যাওয়ার কিছুদিন পর আমি নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাই। আমার মনে তোমার প্রতি ভালোবাসা আবারও জেগে ওঠে। সাথে সাথে অসুস্থ হতে শুরু করি, ডাক্তারও দেখায়, কিন্তু কাজ হয় না। সে যদির ওপর থেকে মন পুরোপুরি উঠে গিয়েছিল। বিরক্ত লাগতো ওকে। আমার ছেলেটা তখন খুব ছোট, না সে যদিকে ছাড়তে পারছিলাম, না ওর সাথে শেয়ার করতে পারছিলাম কিছু। পরে এক বন্ধুর পরামর্শে পাশের গ্রামের একজন ইমাম সাহেবের কাছে গেলাম, সব কিছু তার কাছে বললাম। তোমাকে ভালোবাসা, এরপর হঠাৎ সে জ্যোতিকে পছন্দ করা, সব কিছু। এছাড়া উনি তোমার আমার পরিবারকে খুব ভালো মতনই চেনেন। তিনি আমায় বললেন, আমাকে কুফরি কালাম দিয়ে তাবিজ করা হয়েছে, যাতে আমি তোমাকে ভুলে সে জ্যোতিকে ভালোবাসি। আর কোনো একটা কারণে এখন ওই তাবিজ দুর্বল হয়ে যাওয়ায় আমি আবার তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, এ কাজ কে করতে পারে? জবাবে ইমাম সাহেব বলেছিলেন যে মুনতাহার স্বামী তো একজন বড় কুফরি কালামের তান্ত্রিক ছিল। মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে কুফরি করেছে। ওই পাপটাই সম্ভবত তোমাকে তাবিজ করেছিল। আর এখন ওর মৃত্যুর প্রায় 2-3 বছর হয়ে গেছে, তাই ওর করা তাবিজও দুর্বল হয়ে গেছে। এরপর সে জ্যোতিকে সবটা জানায়। ও খুব ভেঙে পড়ে। ও বলে যে হয়তো ওকেও ওই শয়তানটা তাবিজ করেছিল, আর নয়তো নিজের বোনকে এত বড় ধোঁকা দিতে ওর একটু হলেও বাধ্য। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এখানে সে জ্যোতির কোনো দোষ নেই, আর এখন আমাদের বাচ্চাও আছে। তাই তোমাকে বুকের মধ্যে কবর দিয়ে ওর সাথে সংসার করছি। আর এখন তো ওকে আমি ভালোবাসি। ওর এই লম্বা কাহিনী শুনে আমি হাসতে লাগলাম, কারণ ও যে এই পুরনো কাহিনী আমাকে শোনাবে তা বুঝতে পারিনি। তাহমিদ আমার হাসি দেখে কিছুটা অবাক আর বিরক্তির সাথে বলল, তুমি হাসছো কেন? তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করব না কেন? এসব তো আমি আগে থেকেই জানি। ও মারা যাওয়ার আগে আমাকে সব বলেছে। এমনকি এটাও বলেছিল যে মুনতাহা সেজতির সাথে তাহমিদের এখনো বিয়েটা হয়নি। তুমি সবাইকে সব সত্যিটা বলে দাও, এরপর তাহমিদকে বিয়ে করে নাও। তুমি জানতে, বিয়ের আগেই যখন জানতে, কেন জানাওনি বলো?
কারণ তুমি আমার ভালোবাসার যোগ্যই ছিলে না। আর তোমার আমার প্রতি ভালোবাসায় গভীরতা ছিল না। আমাকে সত্যিকারের যদি কেউ ভালোবাসে থাকে তাহলে সেটা আমার স্বামী মাহবুব ছিল। আর সে আমাকে হাসিল করে নিয়েছিল। হয়তো তারা আমাকে পাওয়ার তরিকাটা ভুল ছিল, কিন্তু ভালোবাসাটা সত্যি ছিল। নয়তো আমার হাতে তার মৃত্যুটাও সে হাসি মুখে মেনে নিয়েছে। কি, মাহবুবকে তুমি মেরেছিলে? কিন্তু ওই রামদাটায় তো ওর নিজের হাতের ছাপ ছিল। মরতে মরতেও আমায় বাঁচিয়ে দিয়ে গেছে হয়তো। কিন্তু তুমি যদি ওকে মেরে থাকো তাহলে মাহবুবের বুকে তোমায় অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম কেন? সে প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নই। ওটা আমাদের স্বামী স্ত্রীর নিজস্ব ব্যাপার ছিল। আর হ্যাঁ, আপনার প্রতি সামান্য কোনো দুর্বলতা আমার মধ্যে নেই। আর এখনও অনেক কিছুই আছে যা আপনার অজানা, যা জুড়লে পুরো পাশাটাই উল্টে যাবে। আপনি এখন আসতে পারেন। কেউ আমার সাথে আপনাকে দেখলে বিপদ আপনারই, কারণ আমি এদেশে 2 দিনের মুসাফির আর আপনি তো পার্মানেন্ট। তাহমিদ চলে যাওয়ার পর দিঘির পানির দিকে তাকাতেই মনে হলো আমার পাশে মাহবুবের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। বুকের ভিতরটা কেমন কেঁপে উঠলো। কেন আমার সাথে এমনটা হয়েছিল? তুমি যদি একজন সাধারণ মানুষ হতে তাহলে আজ তোমার জীবনের গল্পটা এমন হতো না। প্রথমত তোমার লোভ, এরপর তোমার বাবা মায়ের লোভ আমাকে শেষ করে দিয়েছে। জানি না তোমরা ঠিক কতটা শাস্তি পাচ্ছ, কিন্তু আমি কোনো দোষ না করে প্রতি মুহূর্তে শাস্তি পাচ্ছি শুধুমাত্র চুপ থেকে সব মাথা পেতে মেনে নেওয়ার কারণে। সেদিন বিয়ের সময় যদি প্রতিবাদ করতাম তাহলে হয়তো বেঁচে যেতাম, কিংবা যখন তোমার সত্যিটা আমার সামনে এসেছিল তখনও যদি প্রতিবাদ করতাম, সময়ের অপেক্ষা না করতাম, বাবা মার কথা না শুনতাম, তাহলে হয়তো আজ আমার ওই পাগল ছেলেটা বেঁচে থাকতো। তোমাদের পুরো পরিবারের পাপের শাস্তি আমার ছেলেটা পেত না, নিজ মায়ের হাতে খুন হতো না। সেদিন বাবা মার ইচ্ছায় চুপচাপ বিয়েটা করে নিলাম। শ্বশুর বাড়ির কাছেই হওয়ায় পালকিতে করে নিয়ে গেল আমাকে। সবাই বউ দেখার পর আমার শাশুড়ি আমাকে আলাদা একটা সাজানো গোছানো রুমে নিয়ে গেলেন আর বললেন, তোমাকে বাড়িতে বিয়ে করিয়ে নিয়ে আসার অনেক বড় একটা কারণ আছে, নয়তো এত গরিব পরিবারে আমি আমার ছেলেকে বিয়ে করাতাম না। শুনেছি তুমি এই বয়সে খুব ধার্মিক, তাই তোমাকে এই বাড়ির একমাত্র ছেলের বউ করে নিয়ে এসেছি। আমরা এখানকার স্থানীয় নই সেটা তুমি জানো, কিন্তু কেন আমরা এই এলাকায় এসেছি তা জানো না। শুধু তুমি কেন, কেউই জানে না। সবটুকু জানার প্রয়োজনও তোমার নেই। শুধু জেনে রেখো, আমার ছেলেটা নিজেকে গুরুতর একটা খারাপ কাজে জড়িয়ে ফেলেছিল, তাই আমি জায়গা বদলে এখানে আসি। কিন্তু এখানে আসার পরও নিজেকে বদলাতে পারিনি। তাই আমি চাই তুমি ওকে নিজের মায়ায় আটকে ওই পথ থেকে ফিরিয়ে আনো। এটা তোমার জন্য সহজও হবে, কেননা ও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। কিন্তু কি এমন খারাপ কাজ আর আমি কিভাবে ফেরাবো? কি কাজ তো তোমার জানা লাগবে না। শুধু জেনে রেখো যে ওকে সারাদিন তোমার সাথে রাখবে, ওর কাছে থেকে সরাবে না, এমনকি বাবার বাড়িতেও যাবে না। আমি এখন যাই, অনেক রাত হয়েছে। মাহবুবকে পাঠিয়ে দিচ্ছি, আর ওর সাথে এই ব্যাপারে কোনো আলোচনা করবে না। ভয়ে ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো। একটার পর একটা চাপ আমি আর মেনে নিতে পারছিলাম না। এমন সময় মাহবুব ঘরে এসে দরজা আটকে দিল আর বলল, লাইটটা বন্ধ করে দেই। আমি আরও ভয় পেয়ে গেলাম, কোনো উত্তর দিলাম না। আবারও বলল, লাইটটা বন্ধ করে দেই, আমার আলো ভালো লাগে না, অন্ধকারে আমি আলোর চেয়ে ভালো দেখি। বলে লাইটটা বন্ধ করে দিল আর খাটের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তখন কাঁপতে কাঁপতে বললাম, আমার কাছে আসবেন না, আপনি ভালো না, আমি জানি। আপনি আমার সাথে খারাপ আচরণ করতে চেয়েছিলেন, আপনি কিছুতেই ভালো লোক না। সে কাছে এসে আমার হাতটা খপ করে ধরে বলল, সেদিনের জন্য আমি খুব দুঃখিত। সেদিন যদি আমরা ওখানে একসাথে না থাকতাম তাহলে তোমার আমার বিয়েটা এত সহজে হতো না। তোমার ফ্যামিলি মেম্বারদের এটা বোঝানোর জন্য তোমায় আমি ধরেছিলাম যে আমাদের মধ্যে সম্পর্ক আছে, তাই তারা খুব দ্রুতই আমাদের সম্পর্কটাকে মেনে বিয়েতে রাজি হয়ে গিয়েছে। আপনি মিথ্যা বলছেন। আমার ফ্যামিলি যদি ওইসব দেখতো তাহলে আমাকে জিজ্ঞাসা করতো। কই, তারা তো আমার কাছে কিছু জানতে চায়নি, একবার জিজ্ঞাসাও করেনি যে আমি আপনাকে পছন্দ করি কিনা। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি তোমার পরিবারের তুলনায় ঠিক কতটা ধনী পরিবারের ছেলে। তাই তোমার ভালোবাসার
সম্পর্ক আছে ভেবে তোমার পরিবার খুশি হয়েছে। আর এমনিতেও সেদিন আমি তোমার কোনো ক্ষতি করতাম না। পুরোটা একটা সাজানো নাটক ছিল। আর তাছাড়া আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তার কোনো ক্ষতি বা বদনাম আমি কেন করব বলো? আমি ঘুমাবো, আমার ক্লান্ত লাগছে। ঠিক আছে, ঘুমাও। ইচ্ছে করলে কাপড় বদলে নিতে পারো। আমি কাপড় বদলে খাটের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। খাটটা বেশ বড় থাকায় সে আরেক পাশে শুয়ে পড়লো। আর আমি চোখ বুজে চিন্তা করতে লাগলাম যে নিজের চেয়ে 10-11 বছরের বড় একটা ছেলেকে কি করে আমার মায়া আটকাবো। এই মানুষটা নাকি খারাপ, ওই কথাবার্তা তো ভালোভাবেই বলে, তবে কি রাত আরো গভীর হওয়ার অপেক্ষা করছে? এই লোকটা কি খারাপ কাজে চরিত্র, নেশা করে নাকি, নাকি এর চেয়েও অনেক বড় কিছু? ঘুমের মধ্যে হঠাৎ মনে হলো আমার মুখের সামনে কেউ লাইট ধরে রাখছে, কিন্তু চোখ খুলতে দেখলাম সব আগের মতোই অন্ধকার। ভয় আর ঘুমাতে পারলাম না। বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দিলাম। ভোর হতেই লাফ দিয়ে শোয়া থেকে উঠে গেলাম। উনি ঘুমিয়ে থাকায় খুব আস্তে করে বিছানা থেকে নেমে মাটিতে পা দেব, ঠিক তখনই উনি একটানে আমাকে তার বুকের উপর নিয়ে নিলেন আর বললেন, আজ তোমায় ছাড় দিয়েছি, তোমার থেকে দূরত্ব বজায় রেখেছি, ভেবো না আমি খুব সাধু। আজ সারাদিন প্রিপারেশন নাও আমার বুকের মধ্যে লেপ্টে থাকার আর রোমান্টিক অত্যাচার ভোগ করার। যদি আপোষে ভালো না বাসো তবে আদায় করার পদ্ধতি কিন্তু আমি জানি। তখন কিন্তু আবার আমায় লুচু বলতে পারবে না। ছাড়ুন আমায়। আমাকে ভয় পেয়ে নিজের হার্টবিট বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ আমি মানুষটা পুরোটাই এখন তোমার সম্পত্তি। বলেই আমায় ছেড়ে দিলেন। আমি ছিটকে দূরে সরে দাঁড়ালাম। ঘুরে বাথরুমের দিকে এগোতেই যাব, তখনই উনি বললেন, যেমনিভাবে আমি তোমার সম্পত্তি তেমনি তুমিও মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আমার প্রপার্টি। তাই ভয় ডর দূরে থাকা, মুখ পেঁচার মতো বানিয়ে রাখা চলবে না। আগের মতন হাসি খুশি থাকতে হবে। আমার সেই প্রাণবন্ত মুতাহা চাই। আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ঘরে আসতেই দেখলাম ঘর পুরো পরিপাটিভাবে গোছানো। একটা ময়লার ছিটে ফেটাও নেই, বরং মিষ্টি একটা সুবাসে সারা ঘর মোমো করছে। মনটা এক মুহূর্তেই ভালো হয়ে গেল। আজ বৌভাত, তাই গ্রামের এক ভাবি এসেছেন আমাকে সাজাতে। উনি নাকি খুব সুন্দর করে সাজাতে পারেন। আরও কয়েকজন মহিলারা এসে ঘরে ভিড় করে আছে। কেউ বলছে বউ তো ভারী ঢকলা সুন্দর, কেউ বলছে এই টুকটুক এই ঢক টুক ছিল দেখাই বড়লোক বাড়ি বিয়া হইছে, নাইলে এই জমিদারের মতো বাড়িতে গরিব মায়া বউ কইরা আনেনি। আরেকজনকে বলতে শুনলাম, আরে যত যাই কও না কেন, তোমরা ওই পোলার ভেতরে কোনো ঘাপলা আছে? ওই পোলারে দেখছো কোনোদিন? আমাগো গ্রামের একটা পোলার সাথে খেলাইতে, কারোর সাথে ঘুরতে? ওর বয়সে একটা পোলারেও বাইন্ধাও তো ঘরে রাখতে পারবা না। কও পারবা তোমরা কেউ? আর এই পোলা সপ্তাহে একদিন ঘরের তে বাইরে নাকি সন্দেহ। ওই মুহূর্তেই আমার শাশুড়ি ঘরে এসে বললেন, বউ দেখতে আসছো নাকি গিল লাগাইতে আসছো? যাও যাও, অহন তোমরা যাও। আমার বউ অত মানুষ দেখে শরম পাইছে, আর এখন ওই খাইবো, তোমাকে সামনে ওই খাইতে পারবো না। যেই ভাবি সাজাতে আসছিল ওনারেও তাড়া দিয়ে বললেন, আমার পুতের বউ যথেষ্ট সুন্দর, অত কিছু গইসো না মুখে। ভাবিও খুব তাড়াতাড়ি সাজিয়ে বের হয়ে গেলেন। এরপর আম্মা আমাকে চোখ গরম করে জিজ্ঞেস করলেন, তুমি কি কাউরে কিছু জিজ্ঞাইছ? না আম্মা। তাহলে ওরা এত পেঁচাল পারলো কেন? শোনো, এই বাড়ির বউ তুমি। এই বাড়ির মানুষরে কেউ খারাপ করলে উচিত জবাব দিয়ে দিবা। এত ভদ্র সাইজা থাকতে হবে না। থাকো তাইলে, আমি দেখি তোমার বাড়ির সবাই আসছে নাকি। একটু পরে আমার শাশুড়ি এসে আমাকে বাইরে বড় একটা ঘরে নিয়ে বসিয়ে দিলেন। হাত গোনা কয়েকজন মানুষ এসেছেন, তাও এই গ্রামেরই পাড়া প্রতিবেশী। ওনাদের কোনো আত্মীয় কি আসেনি? ওনাদের কোনো আত্মীয়র সাথে কি ওনাদের কোনো সম্পর্ক নেই, নাকি অন্য কোনো কারণ আছে? যাই হোক, এই নিয়ে আমার মাথা ঘামিয়ে কী লাভ? নতুন বউ চুপচাপ থাকি তাই ভালো। কিছুক্ষণ পর আমাদের বাড়ি থেকে লোকজন আসলো, তাও অল্প কয়েকজন মাত্র।
অনুষ্ঠান খুব দ্রুত শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষে আমার বাবা আমাদের দুজনকে নাইও নিয়ে যেতে চাইলেন, কিন্তু উনি কিছুতেই রাজি হলেন না। বললেন, যাওয়ার অনেক সময় আছে, অযথা এখন যাওয়া লাগবে না, পরে যাব। আর আমি যেখানে সেখানে গিয়ে কমফোর্টেবলভাবে থাকতে পারি না। খুব কষ্ট পেলেও কিছুই বলতে পারলাম না। চুপ থাকা ছাড়া আর কিছুই করার নেই আমার। চুপ থেকে বসে বসে শুধু চোখের পানি ফেলতে পারি আমি। এছাড়া আর কোনো ক্ষমতা আমার নেই। কিছুক্ষণ পর আমাদের বাড়ির লোকেরা চলে গেলেন। বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না। শুধু আমরা চারটি মানুষ। দিন ফুরিয়ে রাত হলো, সাথে আমার ভয়ও বাড়তে থাকলো। আমার শাশুড়ি আমাকে নিয়ে আবার আমার রুমে বসিয়ে দিলেন আর বললেন, এখন থেকে এই রুমের সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমার ছেলে একটু ময়লা ও যদি দেখে তাহলে কিন্তু কুরুক্ষেত্র লাগিয়ে দেবে। ও খুব পরিষ্কার থাকে, আর এখন থেকে তোমারও পরিষ্কার থাকতে হবে। একদম সাফভাবে থাকবে ঘরে, যতক্ষণ থাকবে গায়ে সুগন্ধি লাগাবে। সব আলমারির ভেতর সাজানো আছে, আর ওকে কিছুতেই অন্য কোথাও যেতে দিবে না। বারবার বলছি তোমায়, ওকে আঁচলে বাঁধো। আমার শাশুড়ি মা চলে যেতেই উনি ঘরে আসলেন। ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, সারাদিন কেমন প্রিপারেশন নিলেন? আজ কিন্তু আমায় হেসে দেখাতে হবে। আজকে কিন্তু আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আজ তুমি পুরোপুরিভাবে আমার হবে। ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। কিছু বুঝে ওঠার আগেই রুমের লাইট অফ করে সে বিছানায় এসে আমাকে ধরে ফেলল। বলল, আজ কোনো ছাড়াছাড়ি হবে না। আর স্বামীর পাশে থেকে মেয়েদের যে চিৎকার করতে নেই, ঘরের আওয়াজ বাইরে যেতে নেই, তা তো তুমি জানোই। আমাকে কোনো উত্তর দেবার সুযোগ না দিয়েই সে আমাকে তার ঘরে নিজের করে নিল। আমার শত বাধা তার ভেতর কোনো পরিবর্তন আনলো না। অনেক রাত পর্যন্ত তার ভাষ্যমতে রোমান্টিক অত্যাচার যাকে বলে তা চলল, যদিও আমার মতের বিরুদ্ধে। কিন্তু এই যুগের মেয়েদের মত নেয়ই বা কে? এভাবেই তার রোমান্টিক অত্যাচার 3 মাস কেটে গেল। আর আমার বাধা তাকে আরও বেশি আনন্দিত করত। হয়তোবা সে জোরপূর্বক ভালোবাসতে পছন্দ করে। এই 3 মাসে একবার আমায় বাপের বাড়ি যেতে দেওয়া হয়নি। যাওয়ার কথা বললেই হাজারটা বাহানা দিত। এই 3 মাসে তার দেওয়া অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু ওগুলো আমার কাছে ভালোবাসা মনে হয়নি। কারণ তার প্রতি ভালোবাসাটা যে তখনও তৈরি হয়নি। বেশি ভয় তখন লাগতো যখন সে আমায় ডেকে বলতো, কাছে এসো, তোমাকে কিভাবে ভালোবাসতে হয় তা শিখিয়ে দিই। তাকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি কাজ করেন? আমি কম্পিউটারে কাজ করি, বিদেশিদের সাথে। কই কম্পিউটার? তোমার রুমের ঠিক পেছনের রুমটায় আমার, ওখানে আমি কাজ করি। ওই রুমে কেউ যায় না, কারণ আমার কাজের সময় বিরক্ত পছন্দ না। কিছুদিন পর হঠাৎই সব বদলাতে শুরু করলো। সে আমার কাছে আসা কমিয়ে দিল। ওই রুমের মধ্যেই থাকতো, যে রুমের মধ্যে ওনার কম্পিউটার। আমার শাশুড়িও তেমন একটা ওনার কাছে যেতে দিত না। ওই রুমে তো কখনো আমায় যেতে দেয়নি। কিন্তু হঠাৎ এরকম হওয়ার কী কারণ জানি না। যে শাশুড়ি মা আমাকে তার কাছে থাকতে বলেছে, তাকে আঁচলে বাঁধতে বলেছে, সে হঠাৎ আমাকে বলতে শুরু করলো, তুমি তোমার রুমের মধ্যে থাকো, তুমি তোমার মতন থাকো না কেন? আমার ছেলের পেছনে এত লেগে থাকো, ওকে মন দিয়ে কাজ করতে দাও তো, এত বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। আমার শাশুড়ির চেহারায় কেমন যেন একটা চোর চোর ভাব থাকতো। তেমন কথা বলতো না আমার সাথে, কোথাও যেতেও দিত না, এমনকি বাপের বাড়িও না। এর মাঝেই আমি নিজের মধ্যে শারীরিক পরিবর্তন দেখতে শুরু করি। অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ায় গ্রামের ডাক্তার আনা হয়। উনি দেখে বলেন আমি সন্তান সম্ভবা। ওতে ওদের পরিবারের সবাই খুব একটা খুশি হলো না, কিন্তু আমায় কিছু বললও না। আর ওনার মাঝে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। যেমনভাবে সে তার দিন কাটাচ্ছিল সেভাবেই কাটাতে থাকলো। কিন্তু আমার মনে আস্তে আস্তে সন্দেহ বাসা বাঁধতে শুরু করলো। আসলে সে রুমের মধ্যে কি করে? আদৌ কি কম্পিউটারের কাজ, নাকি অন্য কিছু? একদিন চুপিসারে বাহিরে গিয়েছিলাম। ওই রুমের দরজার সামনে দেখলাম অনেকগুলো জুতা, মহিলাদেরও জুতাও ছিল। দরজা ফাঁক করে দেখতে যাব, তখন পেছন থেকে আমার শাশুড়ি ভেতরে নিয়ে গেলেন। বললেন, তোমাকে বাইরে যেতে মানা করিনি?
কেন ওই ঘরের সামনে গিয়ে উকি ঝুঁকি দিচ্ছ? তোমাকে ওই ঘরে যেতে মানা করিনি আমি। ওটা ওর কাজের ঘর, আর কখনো যেন ভুল না হয় বলেই আমার রুমে ধাক্কা দিয়ে ফেলে চলে গেলেন। ভাগ্যিস বিছানার উপর পড়েছিলাম। আজও মুখের ওপর কিছু বলতে পারলাম না। আচ্ছা, কি হচ্ছে আমার জীবনে? এসবের কি কোনোই আহ, শেষ নেই? ওরা আমার থেকে লুকিয়ে কি এমন কাজ করবে? কবে পাবো আমার মনের সব প্রশ্নের উত্তর? প্রেগনেন্সির ৫ মাস পর থেকেই আমি প্রচুর অসুস্থ হতে থাকি। ব্লিডিং শুরু হয়, সাথে প্রচুর পেট ব্যথা। শাশুড়িকে জানালে উনি এক দাইমাকে নিয়ে আসলো। এই দাইমা সাধারণত গ্রামের সবার নর্মাল ডেলিভারি করতো। ওই মহিলা আমার পেট ধরে দেখে বললেন, সমস্যা নেই, বাচ্চা ঠিক আছে, তুমি বেড রেস্টে থাকো। কোনো ডাক্তারের কাছে নিল না। সারাদিন শুয়েই থাকতাম। এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে কারো সাহায্য ছাড়া শোয়া থেকে উঠতে পারতাম না। আর এদিকে উনি আমার রুমে আসার প্রায় বন্ধ করে দিল। আগে তো প্রতি রাতে আসতো, এখন প্রতি রাতেও আসে না। মাঝে মাঝে আসে, তবে আমায় কোনো বিরক্ত করে না, তেমন একটা কথাও বলে না। আর আগ বাড়িয়ে আমি তো কখনো কথা বলিনি। হ্যাঁ, আমার ৭ মাস পূর্ণ হওয়ার কিছুদিন পরই একদিন হঠাৎ আমার পেটে প্রচুর ব্যথা শুরু হলো, সাথে রক্ত ও পানি ভাঙছিল। আমার শাশুড়ি সেই দাইমাকে নিয়ে আসলেন। পুরো ৪ দিন ৪ রাত ব্যথায় কাতরানোর পর আমার ছেলের জন্ম হয়। পুরো একদিন তো বাচ্চার মাথা আটকে ছিল। এই ৪ দিনে একবারও কোনো ডাক্তার দেখায়নি। আমার মা ব্যথা ওঠার ২ দিন পরে এসেছিল, তবে ডাক্তারের কাছে নিতে নয়, একটা তাবিজ নিয়ে এসেছিল। ওপরের পেটে বেঁধে দিয়ে বলল, সে যদি নাকি আমার জন্য কোথা থেকে এনে দিয়েছে। এটা দিলে বাচ্চা নাকি সুস্থভাবে হবে। ডেলিভারির সময়ের এই ধকলের কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। পুরো ১ মাস বিছানা থেকে উঠতে পারিনি। লোক রেখে একজন লোক রেখে দিয়েছিল, সেই সব কাজ করে দিত। আর পুরো ১ মাসের মধ্যে তো বাচ্চাকে কোলে পর্যন্ত নিতে পারিনি, দুধ খাওয়াতে পারিনি। যেই মহিলাকে রেখেছিল সেই খাইয়ে দিত। এরপর কিছুটা সুস্থ হই। বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে, আর বাচ্চার বাবার অবস্থা সেই আগের মতোই। আর আমি বাচ্চাকে নিয়ে সারাদিন কাটিয়ে দিতাম, তার প্রতি তেমন আগ্রহ দেখাতাম না। আমার বাবুটার নাম রেখেছিলাম মুয়াজ। মুয়াজ আমার দেখা অন্যান্য বাচ্চাদের থেকে একদমই আলাদা ছিল। হাসতো না, বেশি নড়াচড়া করতো না, কিভাবে যেন তাকিয়ে থাকতো। ওর উল্টানো হামাগুড়ি দেওয়া, বসা থেকে বসা অনেক দেরিতে হয়েছিল। এছাড়া অন্য কোনো মানুষ দেখলেই চিৎকার করে কাঁদতো, শুধু আমার কাছেই থাকতো। এমনকি ওর বাবাকেও সহ্য করতে পারতো না। ওর দাদা দিদি কারো কাছে যেত না। ওর যখন প্রায় ২ বছর, তখন একদিন ওর দাদি ওকে বাহিরে নিয়ে গিয়েছিল। তাদের সাথে তখন একটু মানিয়ে নিয়েছিল, তাই অল্প অল্প কোলে যেত। ও তখনও হাঁটতে পারতো না, অল্প অল্প দাঁড়াইতো। পাশের বাড়ির এক মহিলার ঘরে বসে আমার শাশুড়ি তার সাথে কথা বলছিল, আর আজকে বিছানায় বসিয়ে দিয়েছিল। ওই বিছানায় মহিলার মেয়ের ৩ মাসের বাচ্চা ঘুমিয়েছিল। হঠাৎ বাচ্চার চিৎকারে ওনারা তাকিয়ে দেখে মুয়াজ ওই বাচ্চাটাকে গলা টিপে ধরে রেখেছে, আর বাচ্চাটার মাথায় কামড়ে ধরে আছে। ওনারা মুয়াজকে কিছুতেই ওই বাচ্চাটার থেকে ছাড়াতে পারছিল না। পরে একজন দৌড়ে এসে আমার কাছে বললে আমি গিয়ে বহু কষ্টে ছাড়াই, কিন্তু ততক্ষণে বাচ্চাটির অনেক রক্ত বের হওয়ায় আর গলা টিপে ধরে রাখায় মারা যায়। আর মুয়াজের ঠোঁটের দিকে তাকিয়ে দেখলাম ওর ঠোঁটে লেগে থাকা ওই বাচ্চার রক্তটুকু ও দুধের মতো চেটেপুটে খাচ্ছে। সাথে সাথে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে, তখন দেখলাম আমি আমার রুমে শোয়া, আশেপাশে অনেক মানুষের ভিড়, আর সবাই বলাবলি করছে আমি নাকি একটা রাক্ষস জন্ম দিয়েছি। আরও অনেক ধরনের উল্টোপাল্টা কথা বলেছিল। তখনই উনি মাহবুব এসে এক ধমক দিয়ে সবাইকে ঘর থেকে বের করে দিল, আর মুয়াজের কাছে গিয়ে ওর গলায় একটা তাবিজ বেঁধে দিল, আর বলল ওকে যেন কারো কাছে না দেই, আর ওর কাছ থেকে দূরে দূরে থাকি। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার বাচ্চার সাথে, কেন ও এমন করলো। তার কিছুদিন পর বাচ্চাটার ফ্যামিলি এসে আমাদেরকে অনেক খারাপ কথা শুনিয়ে যায়। ওই মেয়েটার সংসার ভেঙে গিয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়েছে বাচ্চাটার কারণে। বলেছিল নিজের বাপের বাড়িতে এনে বাচ্চাটাকে হেফাজতে রাখতে পারেনি। ওই মেয়েটা আমাকে চিৎকার করে বলে গেল, তোর হাতেই তোর বাচ্চা মরবে, তোর বাচ্চা আমার বাচ্চাকে মেরেছে, ও মরবে।
ওরা আমাদের নামে কেসও করেছিল। এর কিছুদিন পরেই পুরো পরিবার কিছুটা অবিশ্বাস্যভাবেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কেস চালানোর মতো আর কেউ থাকে না। তারপর যখন মুয়াজের 3 বছর, তখনও পুরোপুরি হাঁটতে পারতো, বাহিরেও যেত, কিন্তু গ্রামের কেউ ওর কাছে আসতো না। নিজেদের বাচ্চাকে ওর ধারে কাছেও আসতে দিত না। একদিন আমি গোসলে থাকায় আমিও খেয়াল করিনি যে কখন বাহিরে চলে গিয়েছে। কেন কোনো কোনো একভাবে ওর বয়সী এক বাচ্চা ওর কাছে চলে যায়। ওই বাচ্চাটাকে ও আগের মতোই মেরে ফেলে। দুজন ওকে ছাড়ানোর চেষ্টা করলে তাদেরকেও বাজেভাবে কামড় দেয়। এরপর পুরো গ্রামবাসী আমাদের এক ঘরে করে দেয়। আর একদিন বাড়িতে মজ খেলতে খেলতে একটা দা হাতের কাছে পেলে ওইটা দিয়ে ওর দাদিকে ঘাড়ে কোপ দেয়। মরতে মরতে বেঁচে যায় উনি। এরপর থেকে মজকে আমার ঘরে শিকল দিয়ে বেঁধে রেখে দেয়। ও শুয়ে সারাদিন চিল্লাইতো আর আর মুখ দিয়ে কামড়ে দেওয়ার চেষ্টায় থাকতো। এর কিছুদিন পর উনি, মাহবুব, আমার কাছে নিয়মিত আসা শুরু করলো। সারা রাত ঘুমের মধ্যে কেমন যেন করতো, মনে হতো কোনো কিছু দেখে ভয়ে কাঁপছে। একটানা বেশ কয়েকদিন এমনটা দেখতে দেখতে আমার ভেতর কেমন জানি মায়ের সৃষ্টি হতে শুরু করলো। এদিকে বাচ্চার এমন অবস্থায় আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। তাই তাকে সান্ত্বনা দেব নাকি নিজেকে সামলাবো বুঝতে পারছিলাম না। কাউকে আমাদের বাড়িতে আসতে দেওয়া হতো না, এমনকি আমার বাপের বাড়ি থেকে কেউ আসতো না আমাদের বাড়িতে। এর কিছুদিন পর ওনার প্রতি আমার মায়াটা কিছুটা প্রকাশ পেতে শুরু করলো। এক রাতে ও ঘুমের মধ্যে কাঁপছিল এবং পুরো ঘেমে গিয়েছিল। হাতড়ে হাতড়ে কিছু একটা খুঁজছিল। তখন আমি তার হাত ধরে তার মাথায় হাত বুলিয়ে দেই যাতে খারাপ স্বপ্ন দেখা বন্ধ করে ঘুমিয়ে যায়। কিন্তু সে আমাকে নিজে থেকে ছাড়িয়ে নিল আর অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ল। আর আমার কেন যেন খুব কষ্ট লাগলো। তারপর হঠাৎ আবার তার দূরত্ব বেড়ে গেল। সে আবারও রাতে আসা কমিয়ে দিল আর আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিল। বিশেষ প্রয়োজন ছাড়া রুম থেকে বের হওয়াও মানা ছিল। এর কিছুদিন পর একদিন রাতে হঠাৎ আমি কোথাও থেকে কোন মহিলার করুণ চিৎকারের আওয়াজটা আসছে, যে রুমটা আমার রুমের পেছনে, যে রুমে উনি কম্পিউটারে কাজ করে। সারা রাত ওই চিৎকারের আওয়াজে ঘুমাতে পারলাম না। পরদিন বাড়ির সবাই কোনো একটা কাজে বাহিরে গেল। আমি আর মুয়াজ বাড়িতে ছিলাম। তখন আমি চিন্তা করলাম আমার রুমের দেয়ালটা ফুটো করব, যাতে ওই রুমে কি হচ্ছে আমি দেখতে পারি। কারণ এত বছর তো চুপ করে থাকলাম, তাদের কথায় বিশ্বাস করে গেলাম, তাদের কথা শুনে গেলাম। আর কি এমন পাপ আমার জীবনে হয়েছে যার ফলশ্রুতিতে আমার বাচ্চাটার এই অবস্থা? আর কিসের চিৎকারের আওয়াজ আসে রুম থেকে? যেহেতু আমাদের বাড়িতে বাইরের কোনো লোক আসতো না, তাই বাড়ির টুকটাক কাজের জন্য সব ধরনের মেশিন বাড়িতে কেনা ছিল। একটা বড় ড্রিল মেশিনও ছিল। সেই ড্রিল মেশিন দিয়েই আমি ওই রুম বরাবর একটা বড় ফুটো করলাম। তারপর ফুটো দিয়ে তাকিয়ে দেখলাম ও পাশটা পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তাই ফুটোর উপরে একটা আয়না দিয়ে রাখলাম যাতে ওই রুমের কোনো আলো না দেখা যায়, এই রুমের কোনো আলো দেখা না যায়। ওনারা সন্ধ্যায় ফিরে আসে। উনি কিছুক্ষণ ওই ঘরে বসে আবার চলে যান আর আমিও আমার রুমের দরজা বন্ধ করে লাইট বন্ধ করে দিই। ওই ফুটোয় চোখ রাখতেই দেখলাম 2-3টা মোমবাতি জ্বলছে রুমটায়। দুটো আবছা ছায়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রাত আর একটু গভীর হতেই আবার সেই চিৎকারের আওয়াজ পেয়ে ওই ফুটো দিয়ে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার নিঃশ্বাস মনে হয় আটকে গেল। মনে হতে থাকলো, তাহলে কি সে জোরপূর্বক ভালোবাসতে পছন্দ করে? তাকে বাধা দিলেই সে বেশি আনন্দ পায়। আমি তো তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তাহলে সে কেন এমন করলো? নিজের বাচ্চার এমন অবস্থা, এখন স্বামীও এমনটা করলো। আমার কি হবে এখন? এখনও কি আমি চুপ করেই থাকবো, নাকি প্রতিবাদ করার সময় এসে গেছে? আমি নিজের স্বামীর এতটা নির্দয় আচরণ দেখে চোখে বেশিক্ষণ দেখতে পারলাম না। উনি কি করে একজন মহিলাকে এভাবে নির্মমভাবে ধর্ষণ করতে পারে? তবে এটাই কি তার সেই গোপন খারাপ কাজ, যে কাজ থেকে ওনাকে ফিরিয়ে আনতে আমার সাথে বিয়ে দিয়েছিল?
নাকি এর চেয়েও বড় কোনো খারাপ কাজ উনি করেন? আমি আর চুপ করে থাকবো না। সবার কাছে এই লোকটার মুখোশ খুলে দেব। কিন্তু কি করে? মানুষ শুধু আমার মুখের কথায় বিশ্বাস করবে না, আমার প্রমাণ দেখাতে হবে। তখনই মনে পড়লো উনি কিছুদিন আগে আমাকে একটা মোবাইল কিনে দিয়েছে, যার মধ্যে ক্যামেরা আছে আর কিভাবে ছবি তুলে ভিডিও করে সব শিখিয়ে দিয়েছিল। দৌড়ে বিছানা থেকে মোবাইল এনে ওই ফুটো দিয়ে ভিডিও শুরু করি। সব কিছু স্পষ্টভাবে বোঝা না গেলেও ওনার চেহারা বোঝা যাচ্ছে আর উনি কী করছে তাও বোঝা যাচ্ছে। চরম ঘৃণার সাথে ভিডিওটা করতেই থাকলাম। কিছুক্ষণ পর ওই মহিলাকে ছেড়ে দিয়ে উনি কিছু কাঠ একত্র করে এক জায়গায় আগুন জ্বালালো। তারপর বসে কী সব বলতে থাকলো বিড়বিড় করে। আগুন জ্বালানোতে অনেকটাই আলোকিত হয়ে গেল ঘরটা। ওখানে বেশ কিছু তাবিজ ঝুলানো ছিল, পাশে মাথার খুলি। এসব দেখে আমি বুঝতে পারছিলাম না যে আসলে উনি কি করতেছে। কিন্তু একটু পরেই বুঝতে পারলাম, যখন ও দেয়ালে আরবি উল্টো দিক থেকে লেখা শুরু করলো। যেহেতু আরবি পড়তে পারতাম, তাই বুঝে ফেললাম আসলে সে এগুলো অন্য কোনো মানুষকে ক্ষতি করার জন্য কালো জাদু করছে। মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এসব আমি কি দেখছি? তাহলে এত বছর ধরে আমার পিছনে লুকানো যে সত্য ছিল, এটাই সেই সত্য। উনি একজন কুফরি কালামের তান্ত্রিক। উনি মানুষকে এর মাধ্যমে কালো জাদু করে ক্ষতি করে। উনি অনেকক্ষণ এই সব তাবিজ লেখালেখি করে ঘর থেকে বের হয়ে গেল। তারপর আমার শ্বশুর ও শাশুড়ি এসে ওই মহিলাকে কোথাও নিয়ে গেল আর ওই ঘরের সব আগুন নিভিয়ে দিল। আমিও ভিডিওটা সেভ করে চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম, কারণ হয়তো উনি এখন এই রুমেই আসবে। আমি যে সব জানি এটা ওনাদের কাউকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে। কালকে চুপচাপ আমার ছেলেকে নিয়ে আমি লুকিয়ে বাসা থেকে বের হয়ে যাব। তারপর বাবাকে সবটা জানাবো এবং পুলিশের কাছে সব প্রমাণ দিয়ে এদের সবাইকে আমি শাস্তি দেওয়াবো। ওই মানুষরূপী শয়তানটার জন্য আমি কিছুতেই কাঁদবো না, কিন্তু চোখের পানি যেন কোনো বাধা মানছে না। কি হবে এবার আমার ভবিষ্যৎ? আমি নিজের এরকম অদ্ভুত বাচ্চাটাকে নিয়ে কি করে বেঁচে থাকবো? ওকে নিয়ে বাইরে বের হলে গ্রামের সবাই ওকে পিটিয়ে মেরে ফেলবে, বাঁচতে দেবে না ওকে। কারণ হয়তো আবারও বাহিরে নিয়ে গেলে ও কারো ক্ষতি করে বসবে। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই আমাকে সাহায্য করতে পারবে না। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন সে রুমে আসলো না আর আমারও ঘুম আসছিল না, তখন উঠে অজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম আর নিজের সকল বিচার আল্লাহর দরবারে দিয়ে দিলাম। এই বাড়ি থেকে বের হওয়ার অনেক সুযোগ খুঁজলাম, কিন্তু বের হতে পারলাম না। পরে উনি ঘরে আসতেই আমি ওনাকে বললাম আমি একটু বাবার বাড়ি যেতে চাই। কেন? সে জ্যোতির বিয়ে ঠিক হয়েছে, তাই মা বলছিল একটা বার ও বাড়িতে যেতে। আর আমারও তো ইচ্ছে হয় নিজের বোনের বিয়ে দেখতে। সকালে গিয়ে বিকেলে আবার ফিরে আসব। ঠিক আছে, আমি ঘুরিয়ে নিয়ে আসব। না না, এখান থেকে এখানে আমি একাই চলে যাব। 6 বছর ধরে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একা একবারও কি বাপের বাড়ি গিয়েছো আমাকে ছাড়া? এছাড়া এত বছরও বাপের বাড়ি যাবে নিজের স্বামীকে সাথে না নিলে লোকে মন্দ বলবে না? ঠিক আছে, আপনি দিয়ে আসবেন। আমি মুয়াজকে রেডি করে তারপর আমি রেডি হচ্ছি। মুয়াজকে সাথে নেওয়ার দরকার নেই, ও মায়ের কাছে থাকবে। ওকে বাহিরে নিলে কি কি বিপদ হতে পারে তুমি জানো না? ওকে রেখে আমি কি করে যাব? তাহলে যেও না। না, আমি যাব। আমার যাওয়াটা ভীষণ দরকার। কি এমন দরকার? কিছু না, আমি তৈরি হচ্ছি। আমি আপাতত সব প্রমাণ বাবার কাছে দিয়ে আসি, ওরাই পুলিশের কাছে সব কিছু দিয়ে দেবে। আগেও বাড়ি যাই, তারপর দেখি কী ব্যবস্থা করা যায়, কিভাবে মুয়াজকে এ বাড়ি থেকে বের করা যায়। তারপর মুয়াজকে রেখেই ও বাড়িতে গেলাম, কিন্তু আজ কিছুতেই আমাকে ও নিয়ে নিজের কাছ থেকে আলাদা করছিল না। অনেক কষ্টে কিছুক্ষণের জন্য বাবার বাবা মাকে একলা পেলে তাদের কাছে সব খুলে বলি আর সাথে প্রমাণগুলোও দেখাই। ভিডিও সব কিছু দেখে তারা মাথা নিচু করে বলেন, কিছুদিন আগেই আমরা মাহবুব আর তার পরিবারের সম্পর্কে জেনেছি। শুধু আমরাই না, গ্রামের সবাই জানে। এ কারণেই আমাকে পুরোপুরিভাবে ঘরবন্দি করে ফেলা হয়েছিল। তোমাদের একবারও কি মনে হয়নি ও বাড়িতে আমার ক্ষতি হতে পারে? এই মানুষগুলোর মধ্যে থাকলে আমাকে এরা মেরে ফেলতে পারে। তোকে বাঁচানোর জন্যই আমরা চুপ করে আছি, কারণ তোর শাশুড়ি বলে গিয়েছে যদি এসব নিয়ে কোনো বাড়াবাড়ি করি তবে তোকে মেরে ফেলবে।
দেখ মা, তুই চুপ করে থাক। এখনই এসব নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। একে তো তোর ছেলেটা ওই রকম, তুই যদি ওদেরকে ছেড়ে এ বাড়িতে চলে আসিস তবে গ্রামের লোক আমাদেরকেও এক ঘরে করে দেবে। তোর ওই ছেলে নিয়ে কোথাও যেতে পারবি না। এর চেয়ে ভালো মুখ বুজে ওখানে পড়ে থাক। এটাই তোর আর তোর বাচ্চার জন্য ভালো হবে। ওনাদের কথা শুনে আমি পুরোপুরি ভেঙে পড়লাম। আমাকে এখন কে সাহায্য করবে? ওই মানুষরূপী জানোয়ারদের মাঝে আমি কি করে থাকব? আজ যদি আমার বাচ্চাটা স্বাভাবিক হতো তাহলে আমি এভাবে ওই শয়তানগুলোর কাছে বাধা পড়তাম না। এইদিকে সেজুতির বিয়েটা যে তাহমিদের সাথেই হচ্ছে এটা জানা সত্ত্বেও আমার মনের মধ্যে কোনো হেরফের হলো না। অবশ্য যে মানুষের জীবনে এত নাটকীয়তা চলছে সে আর অন্যের কথা কি চিন্তা করবে। আর 3 দিন পরে ওদের বিয়ে, তাই আমি প্ল্যান করলাম বিয়ের দিন যে যে করেই হোক আমার এখানে আসতে হবে। বিয়েবাড়ি ভিড়ের মধ্যে যেভাবেই হোক আমাকে পুলিশের কাছে যেতে হবে। আমি কিছুতেই আর চুপ করে থাকবো না, আর ওদেরকে ভয় পাবো না। কারণ আজ আমিও যদি সব সহ্য করে নেই তাহলে ওরা সামনে আরও কত মানুষের যে কালো জাদুর মাধ্যমে ক্ষতি করবে তার কোনো ঠিকানা নেই, ঠিক নেই। দেখতে দেখতেই বিয়ের দিন চলে আসলো। আমিও বাড়ি যেতে চাই না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি ওনাদের কাছে বিয়েতে যাওয়ার কথা বলতেই সবাই রাজি হয়ে গেল। কেউ মানা করলো না, কিন্তু আজকে সাথে নিতে দিল না। আর আমাকে গাড়ি ঠিক করে দিয়ে বলল একাই চলে যেতে। আমি মনে মনে খুশি হলাম যে আমি এখন সোজা আগে থানায় যাব, কিন্তু তখনই আমার সব আশায় জল ঢেলে দিয়ে উনি গাড়িওয়ালাকে বলল সোজা আমাদের বাড়িতে নিয়েই যেন গাড়ি থামায়। যাই হয়ে যাক, অন্য কোথাও যেন গাড়ি না থামায়, অন্যথা ওর খবর আছে। এদিকে গ্রামের সবাই সব কিছু জেনে যাওয়ায় ওদেরকে খুবই ভয় পেত। তাই বেচারা গাড়িওয়ালাকে বললেও সে আমায় থানায় নিয়ে যাবে না। গাড়ি বাড়ির এরিয়া থেকে বের হবার পরই দেখতে পেলাম প্রায় 10-15 জন মানুষ এ বাড়িতে ঢুকছে। হয়তো আজ কোনো বড় কাজ পেয়েছে, তাই আমি বাড়ি থেকে বের হওয়ায় তাদের জন্য সুবিধাই হয়েছে। যাই হোক, তারা তাদের সব সাজাতে থাকুক আর আমি ভাঙার প্রস্তুতি নিতে থাকি। ও বাড়িতে পৌঁছানোর পর আমি বাড়ি থেকে বের হবার জন্য আবারও সুযোগ খুঁজতে থাকি, কিন্তু আমার বাবা মা কিছুতেই আমাকে বাইরে যেতে দিচ্ছিলেন না। আর আমি তাদের চোখ ফাঁকি দিয়ে বের হবার জন্য সুযোগের অপেক্ষায় ছিলাম। প্রায় 2-3 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর অনেক কষ্ট করে আমি তাদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবা দৌড়ে আমার পিছু পিছু আসছে, যাতে আমি থানায় যেতে না পারি। আমিও দৌড়াতে থাকলাম, কিন্তু এমন সময়ে আমার অপর পাশ থেকে অনেক মানুষকে এদিকে দৌড়ে আসতে দেখলাম। আর তারা সবাই বলছে যে রাক্ষস আঘাত হেনেছে, তবে খালি হাতে নয়, হাতে অস্ত্র নিয়ে বেরিয়েছে। অনেককে নাকি মেরে ফেলছে, বেশি নাকি মেরেছে বড় বাড়ির মানুষদেরকে। বড় বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। তখনই আমার কলেজা কেঁপে উঠলো। আমার বাচ্চাটাও বাড়িতে রয়েছে, ওর কিছু হলো না তো? আমিও বাড়ির দিকে দৌড়ে যেতে থাকলাম, কিন্তু মাঝপথে দেখলাম নাঙ্গা রামদা হাতে অন্য কেউ নয়, আমার নিজের সন্তান দাঁড়িয়ে আছে। হাতের কাছে যাকে পাচ্ছে তাকেই রক্তাক্ত করে দিচ্ছে। আমার দেখে ওর চোখ পড়তেই ও দৌড়ে আমার কাছে আসলো। আমার ঠিক পিছনে তখন বাবা দাঁড়ানো ছিল, ছুরি হাতে নিয়ে ও বাবাকে আঘাত করতে যাবে। ঠিক তখন আমি ওর হাত ধরে ফেললাম। আশপাশ থেকে লোকজন চিৎকার করে বলতে থাকলো এই সে রাক্ষস, ওই ওই ওদিকে সবাইকে মেরে এসেছে, অনেক মানুষের লাশ ওখানে পড়ে আছে, সবাইকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে। তখন মোয়াজ এক ঝটকায় আমার কাছ থেকে হাত ছাড়িয়ে ওই লোকটার দিকে ছুটে যেতে থাকে। আমিও পিছু পিছু দৌড়ে যেতে থাকি, কিন্তু ওই লোকটাকে বাঁচাতে পারিনি। ও এক কোপে লোকটাকে মেরে ফেলে। এরপরই ঘুরে বাবার দিকে গিয়ে তাকেও কোপ দিতে চায়। ঠিক তখন আমি ওকে ঝাপটে ধরে ফেরানোর অনেক চেষ্টা করি, কিন্তু ওর সাথে শক্তিতে কিছুতেই পারছিলাম না। এতটুকু 5 বছরের ছেলের শরীরে এত শক্তি কোথা থেকে এসেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। ও বাবার শরীরে একটা কোপ দিয়ে দেয়, এতে আমার বাবার বুকের কাছে অনেকটাই কেটে যায়। তখন আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই। আমি ওর হাত থেকে ছুরিটা নিয়ে ওরই পেটে ঢুকিয়ে দিই, নিজ সন্তানের পেটে। সাথে সাথে ওর শরীর থেকে তাজা রক্ত বের হয়ে আসে। আমার মুয়াজ মারা যায়।
বাবাকে কারা যেন হাসপাতালে নিয়ে গেল। আমি পাথরের মতন আমার সন্তানের লাশের পাশে বসে থাকি। আমার মুয়াজ কেন এমন করলো? কেন অন্যান্য বাচ্চাদের মতো হলো না? কার পাপের শাস্তি আমার ছেলেটা ভোগ করলো? ঠিক তখনই আমার মনে হয় আমার সন্তানের এরকম হওয়ার পিছনে ওর বাবার পাপ দায়ী। আমি কিছুতেই ছাড়বো না ওদেরকে, সবাইকে মেরে ফেলবো। আমার নিজ হাতে নিজ সন্তানের লাশ কাঁধে নিয়ে ওই নাঙ্গারামদা হাতে নিয়ে ওই বাড়ির দিকে হাঁটতে থাকি। আর ওখানে যাওয়ার পথে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না।